বন্ধুরা, পৌরাণিক কথামালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পিতৃপক্ষের ধারণা। হিন্দু ধর্মে পিতৃপক্ষ একটি বিশেষ সময় যখন পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাদের আত্মার শান্তির জন্য বিভিন্ন ধর্মীয় আচার পালন করা হয়। সাধারণত পিতৃপক্ষের সময়টি মহালয়ার আগে 2 সপ্তাহ ধরে পালন করা হয়, যা হিন্দু পঞ্জিকার তিথি অনুযায়ী ভাদ্র মাসের কৃষ্ণপক্ষ বা অমাবস্যা পর্যন্ত থাকে। এই সময়কালে পিতৃদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার মুক্তি কামনা করা হয়। হিন্দু ধর্মে পিতৃপক্ষকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র সময় হিসেবে বিবেচনা করা হয়। এই সময়কালে পূর্বপুরুষদের স্মরণ করে তাদের উদ্দেশ্যে বিভিন্ন আচার পালন করা হয়। এটি এমন একটি সময় যখন পূর্বপুরুষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং তাদের আত্মার শান্তি কামনা করা হয়। শাস্ত্র মতে পূর্বপুরুষরা যখন সন্তুষ্ট হন তখন তারা তাদের বংশধরদের মঙ্গল কামনা করেন এবং তাদের জীবনে সুখ ও সমৃদ্ধি বয়ে আনেন। বন্ধুরা, 17ই সেপ্টেম্বর থেকে পিতৃপক্ষ শুরু হয়েছে। এক পক্ষকাল অর্থাৎ 15 দিন পিতৃপক্ষ চলার পরে আগামী 2রা অক্টোবর পিতৃপক্ষ শেষ হয়ে দেবী পক্ষের সূচনা হবে। হিন্দু ধর্ম অনুসারে পিতৃপক্ষ পূর্বপুরুষদের তর্পণের জন্য প্রশস্ত এক বিশেষ সময়। পিতৃপক্ষের শেষ দিনটি মহালয়া হিসেবে পালিত হয়। হিন্দু বিশ্বাস অনুযায়ী যেহেতু পিতৃপক্ষে শ্রাদ্ধকর্ম, তর্পণ ইত্যাদি মৃত্যু সংক্রান্ত আচার অনুষ্ঠান পালিত হয়, তাই এই পক্ষ শুভ কাজের জন্য উপযুক্ত নয়। দক্ষিণ ও পশ্চিম ভারতে গণেশ উৎসবের পরবর্তী পূর্ণিমা অর্থাৎ ভাদ্র পূর্ণিমা তিথিতে এই পক্ষ সূচিত হয় এবং সমাপ্ত হয় সর্বপিতৃ অমাবস্যায়। উত্তর ভারত ও নেপালে ভাদ্রের পরিবর্তে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষকে পিতৃপক্ষ বলা হয়। হিন্দু আচার অনুযায়ী এই সময় প্রয়াত পিতৃপুরুষরা মর্তে নেমে আসেন। এই সময়ে কতগুলি নিয়ম মেনে চলা করণীয় বিষয়সমূহ জেনে নিন। পিতৃপক্ষে শ্রাদ্ধ ও তর্পণ। পিতৃপক্ষের সবচেয়ে গুরুত্বপূর্ণ আচার হলো শ্রাদ্ধ ও তর্পণ। এই সময় পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান, হোম এবং অন্যান্য আচার পালন করা হয়। তর্পণের মাধ্যমে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করা হয় এবং তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। যেসব ব্যক্তি পিতৃপক্ষ পালন করেন তাদের তর্পণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2. দক্ষিণা দান। এই সময়ে ব্রাহ্মণদের ভোজন করানো এবং তাদের দক্ষিণা দেওয়ার প্রথা রয়েছে। এটি পূর্বপুরুষদের আত্মার মুক্তি ও সন্তুষ্টি কামনার একটি অংশ হিসেবে করা হয়। 3. দান। পিতৃপক্ষে দান করার গুরুত্ব অপরিসীম। এই সময়ে দান করলে পূর্বপুরুষদের আত্মা শান্তি পায় এবং তাদের আশীর্বাদ বংশধরদের জীবনে মঙ্গল বয়ে আনে। খাদ্য, কাপড়, তামা বা সোনা দান করা শাস্ত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। 4. পিণ্ডদান। শ্রাদ্ধের অন্যতম আচার হল পিণ্ডদান, যা মৃত আত্মার শান্তি ও মুক্তির জন্য করা হয়। সাধারণত পিতার মৃত্যুদিনে বা পিতৃপক্ষের বিশেষ কোনো তিথিতে পিণ্ডদান করা হয়। শাস্ত্রমতে পিণ্ডদান করলে পূর্বপুরুষরা সন্তুষ্ট হন এবং তাদের আত্মা মুক্তি লাভ করে। 5. প্রার্থনা। এই সময়ে পূর্বপুরুষদের আত্মার শান্তি ও মুক্তির জন্য নিয়মিত প্রার্থনা করা উচিত। এটি আত্মার মুক্তি কামনার অন্যতম প্রধান আচার। এবার যে বিষয়গুলি বর্জন করবেন। 1. বিবাহ বা অন্য শুভ কাজ। পিতৃপক্ষের সময়টি পবিত্র হলেও শাস্ত্রমতে এটি নতুন কাজ শুরুর জন্য উপযুক্ত সময় নয়। এই সময়ে বিবাহ, গৃহপ্রবেশ, নামকরণ ইত্যাদি মাঙ্গলিক কাজ করা উচিত নয়। পিতৃপক্ষের সময়কে অশুভ সময় হিসেবে বিবেচনা করা হয়, তাই এই সময়ে শুভ কাজ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। 2. আনন্দ উৎসব। পিতৃপক্ষের সময়কে গম্ভীর ও শোকপূর্ণ সময় হিসেবে দেখা হয়, তাই এই সময়ে পারিবারিক আনন্দ উৎসব, সঙ্গীত বা নৃত্য ইত্যাদি করা বর্জনীয়। পূর্বপুরুষদের শ্রদ্ধা জানানোর সময়ে আনন্দের পরিবর্তে তাদের আত্মার মুক্তির জন্য শোক ও সংযম প্রদর্শন করা উচিত। 3. অহংকার ও আত্মপ্রচারণা। পিতৃপক্ষের সময় অহংকার বা আত্মপ্রচারণা করা উচিত নয়। এটি পূর্বপুরুষদের প্রতি কৃতজ্ঞতা প্রদর্শনের সময়। কোনো কাজ করলে সেটি সম্পূর্ণ আন্তরিকতার সঙ্গে এবং নিরহংকারভাবে করা উচিত।
4. মদ্যপান এবং আমিষ ভোজন। পিতৃপক্ষের সময়ে মদ্যপান এবং আমিষ ভোজন বর্জন করতে বলা হয়েছে। শাস্ত্র মতে এই সময়ে নিরামিষ খাবার খাওয়া উচিত এবং শুদ্ধভাবে জীবনযাপন করা উচিত। 5. নতুন পোশাক ও গহনা পরা। পিতৃপক্ষের সময়ে নতুন পোশাক বা গহনা পরা উচিত নয়, কারণ এটি এক ধরনের আনন্দের বহিঃপ্রকাশ হিসেবে বিবেচিত হয়। এর পরিবর্তে সাধারণ এবং পরিষ্কার পোশাক পরা উচিত, যা এই সময়ের গুরুত্বকে সম্মান করে। পিতৃপক্ষ হিন্দু ধর্মের একটি পবিত্র সময়, যখন পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এই সময়ে নির্দিষ্ট কিছু আচার পালন করা হয়, যা পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য অপরিহার্য বলে মনে করা হয়। পাশাপাশি কিছু বর্জনীয় আচরণ রয়েছে, যা এই সময়ে পালন করা উচিত নয়। বন্ধুরা, হিন্দু ধর্মে পূর্বপুরুষদেরও দেবতার মতো মর্যাদা দেওয়া হয়েছে। এই কারণেই পিতৃপক্ষের সময় লোকেরা তাদের পূর্বপুরুষদের প্রতি তাদের শ্রদ্ধা প্রকাশ করে এবং শ্রাদ্ধ, তর্পণ এবং পিণ্ডদান করে। অনেকে পিতৃপক্ষের সময় পিতৃদোষ নিবারণের ব্যবস্থা করেন, কিন্তু খুব কম লোকই পিতৃদোষের সঠিক শনাক্তকরণ এবং প্রতিরোধ সম্পর্কে জানেন। পিতৃপক্ষের সময়টি জন্মকুণ্ডলিতে পিতৃদোষ দূর করার জন্য সেরা বলে বিবেচিত হয়। এবার পিতৃপক্ষ 17 সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর সর্বপিতৃ অমাবস্যা পর্যন্ত চলবে। যে ব্যক্তির কুণ্ডলিতে পিতৃদোষ রয়েছে তাকে পিতৃপক্ষের সময় কিছু বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে তা দূর করতে। পিতৃদোষের লক্ষণ। পিতৃদোষের কারণে একজন ব্যক্তিকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। প্রথমত, যাদের কুণ্ডলিতে পিতৃদোষ থাকে তারা অনেক পরিশ্রমের পরেও সন্তান লাভের সুখ পান না বা তাদের সন্তান ভুল সঙ্গে পড়ে, বংশবৃদ্ধিও বন্ধ হয়ে যায়। এছাড়াও চাকরি বা ব্যবসায় ব্যক্তিকে সর্বদা অসুবিধার সম্মুখীন হতে হয়। কঠোর পরিশ্রম করেও তারা সফলতা পায় না, তাদের কাজে বারবার ব্যাঘাত ঘটে। এছাড়া ঘরে সুখ সমৃদ্ধি থাকে না, কেউ না কেউ সবসময় অসুস্থ থাকে, বাড়িতে ঝগড়া বিবাদ বেশি হয়। ব্যক্তি যতই ঋণ শোধ করুক না কেন সে ঋণ মুক্ত হয় না, দারিদ্র্য সর্বদা তার উপর বিরাজ করে। এছাড়া ঘরে কন্যা হোক বা পুত্র হোক, তাদের বিবাহে নানা ধরনের বাধা বিপত্তি আসে এবং কোনো শুভ কাজ বিনা বাধায় সম্পন্ন হয় না। পিতৃপক্ষ শুরু হয়েছে, এবার পিতৃপক্ষ গ্রহণযোগ দিয়ে শুরু হয়েছে এবং শেষ হচ্ছে গ্রহণযোগ দিয়ে। আসলে চাঁদ রাহুর সঙ্গে বৃহস্পতির রাশি মীন রাশিতে মিলিত হয়েছে, যার কারণে গ্রহণযোগ তৈরি হয়েছে। তবে গ্রহণযোগের পাশাপাশি পিতৃপক্ষে অনেক শুভ যোগও তৈরি হচ্ছে। পিতৃপক্ষের দিনগুলিতে কন্যা রাশিতে সূর্য ও বুধের মিলন ঘটবে এবং শুক্র তুলা রাশিতে গমন করবে। পিতৃপক্ষের প্রথম দিনে চন্দ্রগ্রহণ এবং শেষ দিনে সূর্যগ্রহণ ঘটতে চলেছে। পিতৃপক্ষের আগে গঠিত গ্রহযোগের সংমিশ্রণ, যাতে সূর্য এবং বৃহস্পতির মধ্যে গঠিত নবম এবং পঞ্চম যোগও অন্তর্ভুক্ত, যা অনেক রাশির জন্য খুবই উপকারী হতে চলেছে। এমতো অবস্থায় পিতৃপক্ষের 15 দিন মিথুন, কর্কট, কন্যা সহ অন্যান্য 5 রাশির জন্য উপকারী হতে চলেছে।